নমস্কার। রাজ্য রাজনীতিতে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বলা ভালো যে এই সময়ের মধ্যে বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য যথেষ্ট গুরুত্ব পেয়েছে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিস্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজভবনে গেছেন। তবে রাজভবনে যাওয়ার প্রেক্ষাপট, রাজ্যপালের সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করা ইত্যাদি বিষয়গুলো আপাতত প্রকাশ না করলেও রাজনৈতিক মহলে কিন্তু এই বিষয়গুলো খুব চর্চা চলছে, এই বিষয়গুলো নিয়ে খুব চর্চা চলছে। সেদিক থেকে আগামীকাল আগরতলায় তিস্রামথার তরফে একটি কর্মসূচি রয়েছে, যে কর্মসূচির ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে। কার্যত সেই কর্মসূচির মাধ্যমে রাজধানীর বুকে শক্তির মহড়া অবস্থিত দেওয়া হবে এবং সেই কর্মসূচিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অনেকেই সেখানে সামিল হবেন, কথা বলবেন। তার পাশাপাশি এই আয়োজন থেকে যে বক্তব্য উঠে আসবে সেটা অবশ্যই এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের প্রত্যেকটি নিয়ে আলোচনা করব। আজকের প্রেক্ষাপটে আমরা আগামীকালের কর্মসূচি নিয়ে আজকের প্রেক্ষাপটে আলোচনা অবশ্যই আপনারা প্রত্যেকে করবেন। এবং এই সময়ের মধ্যে তিস্রামথা, বিশেষ করে যদি বলা হয় যে 2020 কিংবা 21 সাল যে তিস্রামথা এই সম্পর্কিত বিষয়ে রাজ্য রাজনীতিতে যে আলোচনাটা শুরু হয়েছিল, এখন কিন্তু তার আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়েছে। কেউ তাকে রাজনৈতিক নিশানায় আক্রমণাত্মক বক্তব্য রাখতে পারেন, কেউ বলতে পারেন যে খুব কম সময়ের মধ্যে রাজ্য রাজনীতিতে সাপ রাখতে পেরেছে, এটাও বলতে পারেন। কেউ বলতে পারেন খুব কম সময়ের মধ্যে রাজনৈতিক সমীকরণে তিস্রামথা দল এবং তার টিম এই রাজ্যের বুকে জাতীয় দলকেও বোধহয় চ্যালেঞ্জ করে দিয়েছে। সেদিক থেকে তিস্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ রাজ্যপালের সঙ্গে কেন দেখা করলেন, কি কথা হলেন, কাল কি বলবেন, তারপর কি হবে, এসব বিষয়ের পাশাপাশি বোধহয় এই সময়ের মধ্যে আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাবে সেই বিষয়গুলো, যে বিষয়গুলো আগামীকাল আগরতলায় কর্মসূচিতে উঠে আসবে। এবং 2018 সালের আগে থেকে যে পাহাড় রাজনীতি, এ কথাটা শোনা যেত। তারপর রাজ্য রাজনীতিতে নতুন করে যদি বলা যায় শক্তির উদয় হলো, সেদিক থেকে মথা, এডিসি শাসন ক্ষমতায় মথায় আসা এবং রাজ্য রাজনীতিতে একটা অন্যতম রাজনৈতিক শক্তি হিসাবে মথার উত্থান এবং এই সময়ে রাজ্য বিধানসভায় বিরোধী দল হিসাবে শাসকে যাওয়া। রাজনৈতিকভাবে কে কী বলল সেটা না হোক ভিন্ন বিষয়, সেটা তাদের বক্তব্য, কিন্তু এটাও তো ঘটনা, এটা তো এই রাজ্যের বুকে রাজনৈতিক সমীকরণ এঁকে দিয়েছে যেসব নেতারা, তার মধ্যে অবশ্যই হিরো হতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বা কেউ বলতে পারেন যে কোনো রাজনৈতিক দলের কাছে তার কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি ইত্যাদি বোধহয় গুরুত্ব পায়। আমরা সেদিক থেকে প্রত্যেকটি নিয়ে আলোচনার পাশাপাশি নেতৃত্বের কিছু বক্তব্য শুনে আপনাদেরও কথা শুনবো। আপনারা কথা বলবেন, কম সময়ের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মতামত ব্যক্ত করবেন। It's a personal visit to Dr. प्राइवेट विजिट था गवर्नर को। हम कल भी मिले थे जगन्नाथ के प्रोग्राम में, तो उन्होंने मुझे बोला था कि समय मिलने से इधर आके बात भी करो, तो मैं गया था। आई मेट हिम, आई स्पोक टू हिम, वेरी सैटिस्फाइड। যেহেতু রাজ্যপালের সঙ্গে দেখা করতেন, কেন্দ্রীয় যে বিষয়টা আপনি যে গতকালকে বললেন সেই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে? जो भी हमारे बीच में और गवर्नर के बीच में हुआ है, मैं चाहता हूँ कि इट रिमेन्स बिटवीन अस। आई डोंट वांट टू कमेंट एनीथिंग बिफोर द मीडिया। Only I can say is that the governor has heard my views and I have heard his advice also very patiently, and let us see how things are going. But he was very nice, very kind, and he heard me. He also gave me some advice, which I think I should not be telling in the public domain. Earlier your MLAs and ministers have met the governor on issues like infiltration particularly. Has there been any discussion? As I told you, many things have been discussed. I will tell whatever has to be told, but this is a private meeting and I don't think I should discuss it in the public domain. All I can say is not with the governor, but infiltration, illegal infiltration is a serious issue in Tripura, and the future of the state, the future of Northeast lies in the balance, and if we can not unite to stop illegal infiltration, then there will be huge injustice to our next generation who will be deprived of a better tomorrow. So this should be bigger than politics. All political parties
should come together and stop illegal infiltration which is happening in Tripura, because it is going to affect Tripura, it's going to affect Northeast, and it's going to affect India also. Sir, today the Chief Minister said you had some discussion with Chief Minister? Yes, I'm in regular touch with Chief Minister, and many things we discussed, and whatever is discussed between me and him is for the betterment of Tripura and not for anything else. So I spoke to him yesterday. If required, I'll speak to him today also. I'm in regular conversation with the Chief Minister. He said the things are in progress. So, yes, things are in progress, but we have to see the progress on the ground. And the Chief Minister knows the urgency, and I told him what my views are, and he has heard me out patiently. I hope that things are put on action on ground. The name of the town has visit. Are you aware of it? I'm not aware of it, but whatever is it, I will talk to the Chief Minister and find out what it is. I'm not aware of what has happened, but if it is, then I will talk to the Chief Minister and express my views. কিন্তু ওনাদের পার্টির তরফ থেকে ওনারা কি বলছেন এটা ওনাদের বিষয়। এই বিষয়ে আমার মনে হয় আমার না বললেই ভালো হয়, এবং আমার কাছে কোনো মানে রিটেন আকারে বা এইভাবে আমাকে বলা হয়। স্যার, যে চুক্তি হয়তো সেই চুক্তি সঠিক কার্যকারী হচ্ছে না, 6 মাসের জায়গায় 1 বছর হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন? না, আমার সাথে কথা হয়, ওনাদের যে পার্টির যে সুপ্রিমো ওনার সাথে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ আছে এবং প্রসেস চলছে। প্রথমত কোনো অন্য দলের তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কথা বলা এটা খুব বেশি একটা আমি প্রয়োজন মনে করি না। আমরা কালকে যে আমাদের কাছে যে খবরটা আসে পিতামাতা দলের তাদের নেতৃত্বর একজন বিধায়ক সহ তারা শাসক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার বিষয়টাকে জনগণের সম্মুখে তারা তুলে ধরেছেন শর্ত সাপেক্ষে। এটা বুঝতে অসুবিধা হয় না যে তাদের বক্তব্যের মধ্যে এটা পরিষ্কার ছিল যে আসলে এটা বার্গেইন করার জন্য বা আদিবাসী জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে তারা বিগত দিনগুলিতে নির্বাচনে লড়াই করেছে, তাদের সমর্থন আদায় করেছে, আজকে সমর্থনে ভাটা পড়ছে। এক সময় আদিবাসী এলাকায় যাদের একাধিপত্য ছিল সেগুলি ধীরে ধীরে সেখানে সাংগঠনিকভাবে বিপর্যয় ঘটছে। আদিবাসী জনগণ গতকালকেও একটা সংগঠনের আইপিএফটি চিত্রামথা বিজেপি দল থেকে তারা পদত্যাগ করে কংগ্রেস দলে 3 জন নেতৃত্ব তার সমর্থকরা যোগদান করে। এতে করে আদিবাসীদের মধ্যে কংগ্রেস দলের প্রতি তাদের যে আনুগত্য এর প্রকাশ ঘটে। আমি বুঝতে পারিনি যে একজন দলের সুপ্রিমোর তার কথার বা তার সঙ্গে আলোচনা বেঁচে রেখে কিভাবে তাদের সংগঠনের একটা অংশ এই ধরনের উক্তি করে যেখানে সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছে। তো দলীয় শৃঙ্খলা, দলীয় অনুশাসন, একটা রাজনৈতিক দল বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক দলের এটা থাকতে পারে। সাময়িক কোনো ইস্যু ভিত্তিক কোনো ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা রাজনীতিতে উত্থান, এটা দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করে না এবং এটা করবে না যে এটা তাদের নেতৃত্বের কাছ থেকে এটা উঠে আসছে। আমি মনে করি আদিবাসীর স্বার্থে যারা এতদিন তাদের নেতা কর্মীরা তারা আদিবাসী জনগোষ্ঠীকে প্রভাবিত করেছিল, আজকে সমর্থনের ভাড়ার শূন্য হতে যাচ্ছে। জাতীয় কংগ্রেস দল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার, তাদের দাবি দেওয়ার, তাদের সমস্যাদির বিষয়গুলি নিয়ে আমরা সচেতনভাবে এগিয়ে চলেছি। প্রতিদিন আমাদের পাহাড়, গ্রাম, শহর সর্বত্র আমাদের নেতা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, দেশের রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে
মানুষের সমর্থন সহযোগিতা কামনা করছে। আমরা মনে করি যে আদিবাসী অঞ্চলেও তার একটা প্রভাব পড়ছে। এগুলি নাটক, এগুলি নিয়ে জনগণ আর এখন চিন্তা ভাবনা করে না। আদিবাসীরাও বুঝতে তারা শিখে গেছে। তারা এখন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য এটাও কি মনে হচ্ছে আপনার সামনে এরকম নির্বাচন এইখানে এটা একটা তারা নতুন খেলছেন না? দেখুন, আমি তো একবারই বলেছি যে স্থায়ী সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ছাড়া, কোনো ইস্যু ছাড়া যারা সাময়িক রাজনীতিতে আঞ্চলিকতায় বিশ্বাস করে একটা রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানিয়েছিল, তারা নতুনভাবে ভাবনা শুরু করে। এই সমস্ত আঞ্চলিক দলের সাহিত্য, এটা এই রাজ্যের মানুষ বিগত 4 দশকে বহু আঞ্চলিক দলকে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছে। বহু আঞ্চলিক দল বিভিন্ন সময়ে এই রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর ভাবাবেগকে কাজে লাগিয়ে তারা আদিবাসী স্বার্থের কথা বলে কাজে নেমেছিল। আজকে তাদের অস্তিত্ব নেই। আমি মনে করি যে এই পরিস্থিতিটাকেও অনেকেই আগামী জেলা পরিষদ নির্বাচনেও ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা সম্ভব হবে না। এটা অচিরেই আদিবাসী জনগোষ্ঠীর মানুষ আজকে জাতীয় দলের প্রতি তাদের যে এখন নতুনভাবে তারা যে ভাবনা শুরু করেছেন, তাদের সমর্থন যেভাবে কংগ্রেস দল সারা রাজ্য জুড়ে বা সারা দেশ জুড়ে আজকে আদিবাসী জনগোষ্ঠী কংগ্রেসের পতাকা তলে এসে সামিল হচ্ছেন, আমাদের রাজ্যেও তার ব্যতিক্রম হবে না। আগামী এডিসি নির্বাচন কংগ্রেসের জন্য একটা অ্যাসিড টেস্ট। আমাদের সরকারের মধ্যে আমরা আলোচনা দিচ্ছি। তারা যে বিভিন্ন চলছে, মানে তাদের যে 6 মাসের ট্রাম ছিল, তাদের আলোচনা দিচ্ছে কেন্দ্রের সাথে, সেই বিষয়টা এখন আলোচনা হয়নি। আপনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা, এটা তো আমরা কিছু আমি কিছু বলতে পারবো না। কেন্দ্রীয় সরকারের বছর নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন বা আলোচনা করবেন, সেখানে আমরা আলোচনা করবো। আমরা সবাই মোদীজির দেখানো পথ মহারাজও কাছে সঙ্গে সেখানে আমরা কথা বলবো। কথা হয়েছে আপনার মহারাজের সাথে এই বিষয়ে কথা হয়েছে প্রদ্যুৎবাবুর সাথে? মহারাজের সাথে আমাদের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় আমাদের হয়েছে। এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে? বলেছেন কথা। अगर चित्रासा अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है, अगर नहीं होगा तब यू नो बेटर देन मी। अगर चित्रासा अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है, अगर नहीं होगा तब यू नो बेटर देन मी। তার মতন করে দিতেছে ना ना हमने स्टेटमेंट दे दिया है कि मैंने देखा नहीं इसने क्या बोला, लेकिन जो मैंने अभी आई टॉक टू रंजीत, लेकिन मैंने सीएम से बात किया है और मैं आपको पार्टी का व्यू बताता हूँ। पार्टी का व्यू है कि 18 महीना हो चुका है, चित्रासा अकॉर्ड अभी तक इम्प्लीमेंट नहीं हुआ है, तो गांव में जेन्युइन फ्रस्ट्रेशन है और ये फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी भी है क्योंकि बांग्लादेश में क्या हो रहा है, इलीगली लोग हमारे ट्राइबल एरिया में घुस रहे हैं। तो ये फ्रस्ट्रेशन और ये चित्रासा अकॉर्ड अभी तक इम्प्लीमेंट नहीं हुआ, इसको जल्द से जल्द समाप्त करने के लिए मैंने चीफ मिनिस्टर से भी बात किया है और उन्होंने बोला है कि वो अपने तरीके से दिल्ली में भी बात उठाएंगे एंड ही इज होपफुल दैट बातचीत करके ये चित्रासा अकॉर्ड इम्प्लीमेंट हो जाएगा। अगर चित्रासा अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है, अगर नहीं होगा तब यू नो बेटर देन मी। তিনি বলছিলেন যে এই সময়ের মধ্যে কোনটা ভালো, সবচেয়ে ভালো হয়তো সেদিক থেকে প্রত্যেকে জানে। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটি কথা বলি যে এই রাজ্যের বুকে যারা রাজনৈতিক বিচার বিশ্লেষণ করেন বা রাজনৈতিক ভাবনা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয়গুলো প্রতিনিয়ত তুলে ধরেন, সেদিক থেকে প্রত্যেকে বলবেন বা প্রত্যেকের কাছে পরিষ্কার যে রাজ্য রাজনীতিতে বোধ হয় সব কিছু একটা আলোচনা হয়, আর রাজনীতিতে কোনো কিছু সেখানে স্থায়ী নয়।
আর রাজনীতিতে কোনো কিছুই সেখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বোধ হয় কাউকে আপন করে নেওয়া আর তাকে ছেড়ে দিয়ে রাজনীতি করা কোনোটাই সহজ কিংবা কঠিন নয়। আমরা আপনাদের প্রত্যেকের কথা শুনবো। অবশ্যই আপনারা হয়তো অনেকে চেষ্টা করছেন, আপনারা আরও একবার চেষ্টা করবেন, আপনাদের বক্তব্য এই অনুষ্ঠানে তুলে ধরবেন। সেই সঙ্গে আমরা কিছু বক্তব্য, নেতৃত্বের কিছু বক্তব্য অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। মহারাজ কিছু মানুষের সঙ্গে এখন আমার সঙ্গে মাথার এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আর যতটুকু আমি জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে ত্রিপুরা মাথা সাপোর্ট করে ভারতবর্ষের হিতে এবং মানুষের কল্যাণের জন্য। আর এই ধরনের কোনো বিষয়ে আমি দেখিও না, শুনিনি, মিডিয়ার মাধ্যমে আপনারা বলতে শুনেছি। আর রঞ্জিত বাবু তার ডিক্লেয়ার করার জন্য সঠিক ব্যক্তিও না। তো স্বাভাবিকভাবে মহারাজ প্রত্যেকটি মানুষকে যেটা বলে সেটাই সেগুলো বিষয়ে মহারাজও জানে, মহারাজের পার্টিও জানে, সবাই জানে। আর সবাইকে সব কিছু বলা সম্ভব না, যেটা নিয়ম আছে সেইভাবে হবে। আর জনজাতির কল্যাণের জন্য যদি কোনো সরকার সবচেয়ে বেশি করেছে নরেন্দ্র মোদী সরকারই করেছে, তার প্রমাণিত। আজকে পুরো দেশের মধ্যে জনজাতি যেখানে যাবেন, গুজরাটে যান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে, ঝাড়খণ্ডে যেখানে যাবেন, জনজাতিরা একসময় কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হতো। আজকে জনজাতিরা স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করে और भारतीय जनता पार्टी नरेंद्र मोदी नेतृत्व सरकार को शक्तिशाली करे। हम लोग पहले भी बहुत बार मिले हैं और मेरे जन्मदिन में हमेशा मुझे याद करते हैं। मैं भी उनके जन्मदिन में उनसे मिलते रहता हूँ। एक पर्सनल रिलेशनशिप होता है जो हमें पब्लिक लाइफ में, और एक पर्सनल रिलेशनशिप भी रहता है। तो इसलिए मैं बहुत शुक्रगुजार हूँ, आज आया है, मुझे विश किया। कल भी मुझे फ़ोन किया था उन्होंने मेरे जन्मदिन में, और इसी के लिए हम मिले। और पॉलिटिकल कुछ आप पॉलिटिक्स जीतते हैं, मैं जानता हूँ। आज मैं जानता हूँ कि कुछ स्टेटमेंट कितने हैं, इसके लिए आप लोग पॉलिटिकल, लेकिन मैंने पहले भी स्टेटमेंट दे दिया है कि मैंने मुख्यमंत्री जी से बात किया है, मानिक साहब जी, मानिक साहब जी। एंड मैं आशा करता हूँ कि जो विश्वास से हमें होम मिनिस्टर अमित शाह जी ने आश्वासन दिया था कि त्रिपुरा और त्रिपुरा में रहने नमस्कार के बोलছেন व्यक्ति त्रिपुरा हो और जो नहीं त्रिपुरा उनका कल्याण वो चाहते हैं। और वो আমরা আপনাদের প্রত্যেকটা জায়গা দেখলাম, দেখা গেল অদ্ভুত বাবুর কথা আর রঞ্জিত দেববর্মার কথা মধ্যে এরা লিঙ্ক থাকে। আর এইদিকে বিপ্লব বাবুর কথা, রাজীব বাবুর কথা এবং মানিক শাহের কথার মধ্যে, তিনজনের কথার মধ্যে এইরকম ধারা। এইটাকে বোঝা যায় আসলে তার কিছু না, সেটা একটা নাটক মঞ্চ এবং জল প্রচারকের কারণ নয়। রঞ্জিত বাবুরিয়া ওদের বলাইছে যেটা লাগে সেখানে তুমি বলো। আর মানিক শাহরা তারাও এই রঞ্জিত বাবুর সাথে আলোচনা করে এই কথাটা পাওয়া হয়েছে। কারণ এটা হলো ত্রিপুরার মানুষকে বোকা বানানো। ত্রিপুরার মানুষ বুঝে, এখন সেটা ভালোভাবে বুঝে। আর আপনার একটা কথা ভেবে শুনছিলেন যে যদি বাবু ত্রিপুরা রাজনীতিতে হিরো হতে পারে, আমরা মনে করি যদি আগামী দিন নির্বাচন কমিশন যদি সঠিক নির্বাচনটা করায়, বাবু ত্রিপুরাতে হিরো হয়ে যাবে, হিরো না হয়ে যাবে। সেটা তারা আমরা অন্তত গ্রাম অঞ্চলে গেলে পরে বুঝি। এই কারণে বলছি জিরো না কেন জিরো, এবং তাই অর্থনীতির কারণে তাই বিভিন্ন দিকে ঘোরাফেরা করতে দিল্লির বাবুর লোকে দেখা করে, মানুষ তাহার লোকে দেখা করে কোন দিকে রেল বেশি রেলের জন্য আছে, জনগণ কল্যাণের জন্য আছে না, রাজ্যের কল্যাণের জন্য আমাদের প্রদীপ বাবু না। তাই আমরা বুঝতে পারছি কিছু বলার চ্যানেল দিকে আর বেশি কিছু মিডিয়াতে হাইলাইট করার কোনো প্রশ্নই ওঠে না। वो चाहते हैं और वो अकॉर्ड फिर से इम्प्लीमेंट करेंगे, क्योंकि डिले हुआ है, इसके लिए थोड़ा फ्रस्ट्रेशन ग्राउंड में है। लेकिन मुझे लगता है कि अगर ये अकॉर्ड ठीक तरीके से इम्प्लीमेंट हो जाता है तो आपको कहानी के लिए कोई मौका भी नहीं मिलेगा।
तो मैं आशा करता हूँ, उन्होंने भी बोला है कि वो अपने लेवल में बात करेंगे। हमारे एमपी साहब तो पॉजिटिव रही हैं। हमने ब्लू अकॉर्ड एक संग काम किया था। ब्लू अकॉर्ड में हमने एक संग काम करके 19 साल 20 साल में जो हमारे ग्रुप थे इसे खराब करने के लिए हम दोनों ने काम करके इसको लागू किया। अमित शाह जी उस समय भी होम मिनिस्टर थे। तो मुझे आशा है कि ये हो जाएगा। और जो स्टेटमेंट आज दिया गया, मैंने एमएलए से भी बात किया है, उन्होंने अपना जो इंटरनल फ्रस्ट्रेशन है वो निकाला है। मैं समझ सकता हूँ उनका फ्रस्ट्रेशन, लेकिन मुझे आशा है, अभी भी आशा है कि सब चीज़ ठीक हो जाएगा। और इसके लिए हम दिल्ली जाकर बात करेंगे। सीएम भी अपने लेवल में बात करेंगे, एमपी भी अपने लेवल में बात करेंगे। और त्रिपुरा का भला होना चाहिए, अपना ट्राइबल्स का भला होना चाहिए, और त्रिपुरा का अकॉर्ड भी इम्प्लीमेंट होना चाहिए। बस मैं वही इसी का आशा है। तो क्या अभी कुछ मीटिंग का कोई दिन फिक्स हुआ है? जब भी होगा आपको मालूम पड़ जाएगा। लेकिन अभी तो हम लोग दोस्त मिले हैं, मित्र मिले हैं, जन्मदिन में मिले हैं भाई। और में भी तो होम मिनिस्टर से कोई होम मिनिस्टर मिलेंगे हम। नमस्कार के बोलते हैं, उनका बात हुआ है। और আপনারা যে দেখাচ্ছেন মথার শক্তি মহারা দেখা যায় খেলা, তা তো দেখাই দিবে। মথার যে দুদিন পর পর তাদের মানে রং পরিবর্তন করছেন, তাদের কি অ্যাকচুয়ালি তারা যে নাটক করছেন সেইগুলি কিন্তু ত্রিপুরাতে মানুষ বুঝে গেছে। তারা দুদিন পর পর রং পরিবর্তন না করলে মোটা মানুষকে কিভাবে মানে তাদের কিভাবে বোকা লোক যারা মোটামুটি অংশের মানুষ সরল সোজা তাদেরকে আরো বেশিভাবে বোকা বানাতে গেলে শক্তির মহারা দেখাতে হবে। এই শক্তির মহারা দেখায় তো তাদেরকে জলে থেকে গাড়িতে তো এই আর আর নিজের ব্যক্তিত্ব উদ্ধার করতে পারবে। নিজের ভুলকে এবার লোকসভাতে এমপি করে পাঠানো, সারা জীবন বসে বসে মানে আনন্দে থাকতে পারবে, খেতে পারবে। এরপরে একজনের বাচ্চা ছোট বোনকে আবার দাঁড় করিয়ে দিবে, তাহলে আবার তার বাকি মানে 16 বেলা স্বাস্থ্য পূর্ণ হয়ে যাবে। নিজে দূরে থেকে তার নিজের ব্যক্তি স্বাস্থ্য উদ্ধার করতে বোন টোন যারা আছে তাদেরকে দিয়ে আর না জানি ব্যস্ততা নিয়ে বাকি কি করছেন সবই করছেন বলতে পারবেন। যদি এসব না করেন তবে যা কিছু বলছেন এতদিন মথার উদ্দেশ্যে যারা উপজাতি অংশের মানুষের বহুদিনকে কিছু পেয়েছেন, উনি তো বলছেন সব দিয়ে দিন সরকার ওনাদের সঙ্গে অ্যালায়েন্স করেছেন। আমরা অ্যালায়েন্স থেকে ওনাদের সঙ্গে মারপিট করেন, রকমের নাটক করছেন। ইন্টারলোকেটা পাইনি, তারপরে রাজ্য ভাগ পাইনি, আর যে যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি বিজেপি সরকার থেকে। তো এবার বলছে যে সরকার থেকে পদত্যাগ করবে, আর এক নাটক। পদত্যাগ করলে বিজেপি তো আসলে কিছুই করবেন না। এখানে যে রঞ্জিত দেববর্মা মাননীয় কি কয় বিধায়ক মহোদয় উনি বলছেন পদত্যাগ করবেন, আপনি দিলে ত্রিপুরা মতো ছুটি বলছেন আমি পারি না। নাটকটা দেখুন, বিজয়ের নাটক করে দলের সুপ্রিমও জানেন না, আর দলের মধ্যে একজন বিধায়ক বলেছেন দল থেকে পদত্যাগ করে গেছেন। এইসব যে নাটকগুলি কতদিন চলবে, যে কতদিন বোকা বানাবে আর বোকা বানিয়ে উপজাতির মানুষগুলিকে খাটাবে, এটা মানে বলা দুষ্কর। যতদিন পর্যন্ত ওদের উপজাতি মানুষরা যে সচেতন না হবেন ত্রিপুরা রাজ্যটা অন্ধকার হাতলে থাকবে। কারণ ত্রিপুরাটা আমি দেখলাম উপজাতি দিয়ে খেলা চলছে, বিজেপি খেলা করছে, সমস্ত দলেরাও কিন্তু খেলা করছেন উপজাতিদেরকে নিয়ে। তারা যেদিকে যায় সেদিকে সরকারটা থাকে। যেহেতু বামপন্থী ছিল উপজাতি অংশের মানুষকে আলাদা করার পরে সব কিন্তু সরকারটা চলে গেল। এইবার আবার কিন্তু বিজেপির দলে চলে গেল। বিজেপি আবার উপজাতি অংশের মানুষ চলে যায়, তাহলে বিজেপিও সরকার পতন হবে। হবে যে হবে কি লাভ হবে, তাদের নাটকগুলি চলছে। কিন্তু হবে একদিন যখন দেখবে সমস্ত উপজাতি অংশের মানুষ বুঝে যাবে যে মতো শক্তি আমাদেরকে মানে জীবন জলাঞ্জিত হাতলে নিয়ে গেছে, আমাদের লাইফ নষ্ট করে দিয়েছে উপজাতি অংশে। তখন কিন্তু তার এই বিজেপি থেকে দল ত্যাগ করে একটা আবার পূর্বের ন্যায় ভালো দলের সঙ্গে তারা যুক্ত হবে। এই সময়ও ত্রিপুরাতে যত দল ছিল সেই দলটির মধ্যে ভালো তো কোনো দল নেই, যে দলটা মোটামুটি ভালো সেই দলের সঙ্গে যাবেন আমার আশা। কিন্তু এটা একটু সময়ের সন্ধান হবে। আমার মনে হয় আরো
আবার পূর্বের ন্যায় দাপন করবেন, ত্রিপুরা ব্যাপার সরকার গঠন করবে, সেই ধারাটা কিন্তু আমরা বুঝতে পারছি। পাহাড়ি বহু লোক আবার বামপটের সঙ্গে যুক্ত হচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি জুলাই শক্তির মহড়া দেখাবে মাথা, আসলে দেখেন এটা একটা নাটক ফাটক আরম্ভ হলো ত্রিপুরা রাজ্যে। কারণ ত্রিপুরা রাজ্যের উন্নয়ন নাই, কোনো কিছু নাই, দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের উপর প্রজাত চাপিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, গ্যাসের দাম বাড়ছে, গতকাল জ্বালানি গ্যাসের দাম বাড়লো, কারণ শ্রমিকের উপর মাথায় বাড়ি দিল, কিন্তু সরকার সেদিকে ভাবনা চিন্তা করছে না। কিন্তু তাদের রাজনৈতিক মহড়া প্রদর্শন হয়ে চলছে। কারণ কংগ্রেসের উপর আক্রমণ, বিজেপি বনমালীপুরে দেখলাম। আসলে সরকার একটা ফেসিবাদী সরকারের উপর কায়েম করে যাচ্ছে। তার পাশাপাশি বিজেপির সাথে শিবরামাতা যোগ করে আরেকটা নাটক মঞ্চ তৈরি করে যাচ্ছে। কারণ অঙ্কা পিসপাশা নিয়ে লেগে পড়ে চলছে। কারণ যথার্থ চূড়ান্ত হয়ে গেল, সবকিছু হয়ে গেল। সর্বশেষ ত্রিপুরা রাজ্যের আহ্বান জনগণের মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদা, সেটা আসলে চিন্তা ভাবনা করে বলে না, পিতা মাতার চোখেও বলছে না, চিন্তা করছে না। কারণ পাহাড়ে উপজাতি ভাই বোনদের জন্য পিতা মাতার পদ্ধতি শুদ্ধ বর্মনও চিন্তা ভাবনা করছে না। কারণ সে মানে সবকিছু তার নিজস্ব তার ব্যবহারের জন্য চলছে। কারণ পদ্ধতি শুদ্ধ বর্মন বলছে একটা, তার বিধায়করা বলছে আর একটা, সেটা একটা বিষয়। কারণ আমরা এই নাটক সারা বছরে দেখতে দেখতে যাবো, জনগণের কোনো উপকার হবে না। কারণ পাহাড়ে পিতামাতার যে নামক যে দলটা আসছে সেটা ত্রাস পাচ্ছে। কারণ প্রতিনিয়ত আমরা দেখছি ভেঙে যাচ্ছে, কোথাও কংগ্রেস, কোথাও বিএনপির সাথে আবার পুনরায় ফিরে আসছে। কারণ ত্রিপুরা রাজ্যের উন্নয়নের মুখ দেখে, কারণ ত্রিপুরা রাজ্যের উপজাতি ভাই বোনরা এখন বুঝে গিয়েছে যে পদ্ধতি শীতের বর্মন যে যথা চিত্রের নামে যে একটা বাণিজ্য চলছে। কারণ আমরা দেখলাম 2018 সালে নির্বাচনের আগে কোনোটা 200 কোটি 250 কোটি পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম। কারণ টাকার জন্য কিন্তু বিক্রি হয়ে গেল পদ্ধতি বিদ্যুৎ বর্মন। কারণ জনগণের বিদ্যুৎ চিন্তা ভাবনা করতো, কারণ পাহাড়ে জল নেই, বিদ্যুৎ নেই, তার জন্য আন্দোলন করতো। বেকারের কর্মসংস্থান হয়ে গেল, তার জন্য আন্দোলন করতো। কিন্তু সাধারণ জনগণের জন্য এখন পর্যন্ত পদ্ধতি বিদ্যুৎ বর্মন যদি উপজাতিদের জন্য এসে মায়া কান্না করে যাচ্ছে, কিন্তু উপজাতিদের জন্য ঠিক কান্নাটা কাঁদছে এখন পর্যন্ত আমরা দেখিনি। কারণ উপজাতি অঞ্চলগুলোর মধ্যে রাস্তাঘাটের বেহাল দশা, স্কুলগুলোর মধ্যে মাস্টার নাই, সাব সেন্টারগুলির মধ্যে ওষুধ নেই, স্টাফ নেই, বিদ্যালয়গুলির মধ্যে মাস্টার নেই, সর্বক্ষেত্রে। কিন্তু আসলে তাদের এই নাটক প্রতিনিয়তই থাকবে। কারণ এই সরকারটা চলছে অ্যাডভার্টাইজের উপরে, সরকার জনগণের স্বার্থে না। কারণ মিথ্যা প্রতিশ্রুতি তো দিয়ে আসলে আর মিথ্যা দেওয়ার মতো না, কোনো না কমিটির যে রাস্তা নাই, সেই রাস্তাটা ভুলে গিয়ে মানুষকে আরেকটা মন আরো দিয়ে ঘোরানোর জন্য তারা এখন প্রতিনিয়ত কোনটা করলে ভালো হবে, মানুষকে মন ঘুরানো যায়, ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে, হিন্দু মুসলমানের ক্ষেত্রে এইভাবেই চলছে ত্রিপুরা রাজ্যে। কারণ যে সাংস্কৃতিক আমরা কোনো দেখি যে এইভাবে ত্রিপুরা রাজ্যে একটা শান্তি ত্রিপুরা ত্রিপুরা ছিল। কিন্তু বিগত বামপন্থের আমল আমরা দেখলাম, কংগ্রেস আমলে দেখলাম, 7.5 বছরের আমলেও দেখলাম। মানুষ বলছি 7.5 বছরের আমলে ত্রিপুরা রাজ্যে একজন সর্বনাশ হয়ে গেল। কারণ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? স্যার স্যার আমি এখন পড়তে বুঝুন স্যার। হ্যাঁ বলুন। বুঝুন স্যার, কাজা থেকে আমার সাথে স্যার বলছেন স্যার, আগামী দিন আপনাদের 2024-এ যে হ্যাপেন দাঁড়িয়ে আমাদের কংগ্রেস 3টা বিধেয়ক বিজেপিতে জয়েন করেছে স্যার। এটা কত সত্যি, ওটাই বড় সত্যি স্যার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
এই জিনিসটা এখন দেখা শুনতে और मुझे लगता है कि रणजीत ने भी वही बात बोला है कि वो मुझसे समय ले रहे हैं। নমস্কার, কে বলছেন? एक হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ বল। স্যার এই এক সেকেন্ড কথা বলুন স্যার। হ্যালো হ্যালো কথা বলুন। স্যার এই সরকারটা আসে বলতে ত্রিপুরাবাসীর বহুত কষ্ট স্যার। এই বিজেপি সরকার আসে বলতে ত্রিপুরাবাসীর বহুত কষ্ট স্যার। স্যার এইটা স্যার একটা বড় লোকের সরকার, গরিব মানুষ স্যার মরতাছে না হয় স্যার। বহুত কষ্ট স্যার এই সরকারটা, জায়গা নাই, কিছু নাই, কারণ নাই, কাজ নাই স্যার, বহুত কষ্ট হচ্ছে স্যার। এই সরকার আছে বলতে স্যার কষ্টই আছে স্যার, কোনো বাথরুম মিলে না স্যার, খাওয়ান মিলে না স্যার, বহুত কষ্টে আছে স্যার। এই সরকারটা পয়সাওয়ালা ভাগিয়া গুন্ডা চোর যাওয়ার বাচ্চা দেখা বাইরে গেছে গেছে আমার মায়ের মেয়ে ছেলে দিন চলে থাকা স্যার। এই সরকারটা আমরা তার বিবেচনা করে দেখেন, এই সরকারটা জ্বালাতে দেশের মানুষ। কখনো না গেল এই সরকারটা बड़ा प्रक्रिया है और जब भी वो समय देंगे शायद पार्लियामेंट के टाइम आएंगे तो हम जाएंगे, हम बात करेंगे और मुझे लगता है कि जो उन्होंने कमिटमेंट নমস্কার, কে বলছেন? कमिटमेंट वो पूरा करेंगे। हेलो और जो फ्रस्ट्रेशन है वो लास्ट हेलो হ্যালো, हेलो কথা বলুন। হ্যাঁ বলছিলাম আপনাদের কাছে যদি ক্ষমতা আর বিজেপির যে বর্তমান সরকার চলছে, হ্যাঁ কিছুদিন পর লোকের নাটক হয়, মহারাজা করলাম সবদিকে আবার বলছেন যে বিজেপি তামিলনাড়ুদের সাথে, হ্যাঁ সেসব আসলতার দিকটা দেন। এবার আপনি বললেন হচ্ছে যে মাঝখান দিয়ে দিয়ে না এই যে মহারাষ্ট্র কিছু কিছু সব নাম করে যায়, তো যখনই প্রতিষ্ঠানটা পড়ে তখনই আমি এরকম মানে আবল তাবল বলতে পারবো না। এমনিতে মানে এক ঘরে পাশ গেলে হয় না, এই তো জলের মধ্যে ঝগড়া ওরকম বলতে হবে না। আর কি বর্তমান যে কোনো একটা সরকার চলছে বিজেপি সরকারটা কি দিয়েছে মানুষকে, আপনি তো নির্বাচন জনগণের জন্য বহুত কিছু আপনারা সম্প্রচার করে থাকেন, সবকিছু তো আপনারা নিজেরাই প্রচার করছেন। আপনি নিজেই বলুন তো 2014 বা তারও আগে ত্রিপুরাতে কয়েকটা ছেলে হ্যাঁ রাস্তা ছিল, কিন্তু 2016-17 পর থেকে কি পরিমাণ কাজ ত্রিপুরা রাজ্যের মধ্যে ছড়িয়ে দিয়েছে সার্বিকটা। দ্বিতীয় ব্যাপারটা হলো আগে মানুষের আয় কতখানি ছিল, আগেও মানুষ 5 টাকা হাজিরা দিত, এখনো মানুষ 5 টাকা হাজিরাই পায়, আগে কিন্তু ভালো ঠিক আছে, কিন্তু জিনিসের মূল্যটা কোথায় গিয়ে বলুন তো? শুধু মানে 1 কিলোমিটারের মধ্যে মসজিদ একটা সাদা দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, মানুষটার একটা হাতিমার ধরা, ঠিক আছে, আর বিপ্লব দেবের রাম গোয়ালের মতো কিন্তু ছোট তুলছে নেই, ঠিক আছে। আর এর উপর যদি আপনি মানে অন্য দলকে করেন যদি জানেন, সেটা আমার কাছেও বলছে, আমি বিরোধী করি, আমি একদম আপনাকে প্রচন্ড ধরে বলছি, আগেও আমরা বিরোধী করতাম, কিন্তু আমাদের উপর একটাকে খুনি, কিন্তু আজ দেখা গেছে যে কি পরিমাণ প্যাকেজ হচ্ছে। আরে ভাই এটা গণতন্ত্রের মধ্যে মানুষ বিরোধী করবে না, কি মানে সরকার বিরোধী করছে, তাহলে ওরা সবাই কি করুন বলেছে যে যখন আর চলতে চলছে এটুকু বলা ছিল, আর কিছু বলার ধন্যবাদ।
और जो फ्रस्ट्रेशन है वो लाजमी है कि बांग्लादेश से जो इलीगल लोग आ रहे हैं उसको अगर रोकना है নমস্কার, কে বলছেন? गवर्नमेंट ऑफ इंडिया और নমস্কার, কুড়িগ্রাম থেকে বলছি। হ্যাঁ, বলছি 7 জুলাই আগরতলা কর্মসূচি, হ্যাঁ, এই কি সমাচার শুনে যার যারা কর্মসূচি যা চালাচ্ছে এটা তো একটা নাটক চলছে। তো মনে হয় 28 নির্বাচন পর্যন্ত এই বহুত নাটক আমাদের দেখতে হবে। আর 28 নির্বাচনের পরে এই নেতার নাটক সব কিছু বন্ধ হয়ে গেল। বিরোধী সরকার আসবে রাজ্যে, দুঃসরকার আসবে। কারণ রাজ্যে যে অভাব অনটন গরিবতাকেও বাঁধে না, শুনে না, বিভিন্ন নাটক ফাটক তৈরি করছে। পাহাড়ি এলাকায় কাজ খাদ্য বিভিন্ন দিকে সমস্যার অভাব এবং বাগানে মরে যাওয়া। তো মানুষ সবকিছুই দেখতেছে, সময় অনুযায়ী মানুষ জবাব করে দেখলেন আগরতলা শহরে গোপালনগরের সবার মধ্যে হামলা করলো। এগুলি ভালো না, এগুলি ভালো না। এই সমস্ত করা গণতন্ত্র গণতন্ত্রের লক্ষ্য করা উচিত। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি উদ্যোগ থেকে দেবত বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ছাত্র হয়েছে ত্রিপুরা। আমাদের ত্রিপুরা রাজ্যে সেন্টারে যখন ভারতের জনতা পার্টি আসে, আসার পরে প্রতিষ্ঠা হওয়ার পরে এদিকে যে পরিমাণে টাকা বাজেট পেশ করেছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, তা ত্রিপুরা রাজ্যে কোনোদিন কংগ্রেস আমলে 25 বছর ত্রিপুরা আমলে তা হয়নি। ঠিকভাবে একটা লোক আপনার আপনার যেটা বলছিল যে বছর থাকালীন কোন সন্ত্রাস পর্যন্ত হয়েছে। আমি আপনার টিভি টোয়েন্টির মাধ্যমে বলতে চাই 25 বছর ত্রিপুরা আমলে ত্রিপুরা রাজ্যে লুট, সন্ত্রাস, অপহরণ, হুকুমতি সংস্থা এগুলো হয়েছে। উদাহরণস্বরূপ আগরতলা, ভোলাসা, পরমর্শা, কুতুবপুরা, পানামা বিশ্বাস, তাছাড়া আরো প্রচুর আছে। এমন ত্রিপুরা রাজ্যে আজকে যে সংস্কৃতিটা হয়েছে কংগ্রেস সুযোগ হয়েছে। আমি আসলে কংগ্রেস করতাম, কংগ্রেস ছেড়ে দিয়েছি কারণ আমার টাকা পানামা বিশ্বাস যে 87 15 আগস্টে হামাদ বাহিনী তারা কুমার মারছে, মারা দিচ্ছে। লজ্জা যাচ্ছে না আছে কোনো নীতি, না আছে কংগ্রেস কোনো নীতি। আজকে যারা বড় কথা বলছে কংগ্রেস রাষ্ট্রীয় তারা হলো তিনের দ্বারা নীতি আদর্শে দুর্নীতি আদর্শ থেকে থাকে। তা হলো আমাদের ভারতীয় জনতা পার্টি। তাদের কিন্তু তাদের কোন নীতি আদর্শ নেই। দুর্নীতি আদর্শটা তো তারা একই তারা এই দুইটাই আজকে আপনারা সাংবাদিকটা সাংবাদিক কোন আমলে করা হচ্ছে? বিভিন্ন আমলে পাওয়াইছা আগরতলা, আপনাদের আগরতলা আন্দোলন ছিল তখন বিভিন্ন আমলে। তো আপনি নিশ্চয় মাধ্যমে আমি তাদের বলতে চাই তাদের উদ্যোগে তাদের ভিতরে বন্ধুত্ব করোনা কালে কিছু নেই। তারা ওদের চিনের দ্বারা তাদের কোনো নীতি আদর্শ কিছু নেই। দেখা যেত বিরোধীতে দোষী তীব্রতে পুষ্টি জালিকারা আমরা কংগ্রেস থেকে বিজেপি চলে এসেছি। এবং করে ত্রিপুরার যে প্রচুর মা, বোন, বাবা, মা, তাদের সন্তান, ভাই সব হারাইছে। আমি অতীত দেখুন তাদের 5 বছরে কংগ্রেস করতেন আর 25 বছরে ত্রিপুরা অতীত দেখুন কংগ্রেস আমলে ত্রিপুরা আমলে ভোলাসা, পরিমশা, উদুপুরা, পানামা বিশ্বাস, বিশ্বজিৎ শাহ উদুপুরের, দাস
সেই তৃণমূলে তারা বলে যে বিজেপি সরকার আসে বলে কোন সন্ত্রাস রাজনীতি করেছে, আর তাতে কি উপর সমস্যা নেই। আগে পরবর্তী আবাস যোজনা আমাদের गवर्नमेंट को एक संग काम करना पड़ेगा और हमें ये वोट बैंक की राजनीति को बंद करना पड़ेगा। और ये वोट बैंक की राजनीति को बंद करने के लिए हमने अपना आवाज़ उठाया है, रंजीत ने भी अपना आवाज़ उठाया है, मैं भी उनके पक्ष में हूँ। जब इलीगली लोग आते हैं तो नमस्कार के বলছেন में पड़ता है हमारे क्षेत्र में। বলছিলাম হ্যাঁ আচ্ছা, কোর্টল্যান্ডে এখন একজন ফোন করেছিলেন, দেখলাম যে উনি অনেক কথাই বলেছেন, কিন্তু মূল বিষয়বস্তুগুলি কিছুই বলেছেন। উনি বলেছেন কংগ্রেস আপনি কথা বলেন, হ্যাঁ আপনি কথা বলেন, প্রত্যেকে তার নিজের মতন করে বলছে। দলে কোনো নৈতিকতা নেই বা কোনো নির্দিষ্ট কোনো বিচার মানে ইয়ে নেই আর কি। সত্যি কথা বলতে লাইন বলছিলাম বিজেপি লাইনটা কোথায়, ঠিক নরেন্দ্র মোদী নিচে নাকি আদানি নিচে না আম্বানি নিচে, তিনি নাকি বিজয় মালিয়া গেলা। 2 নম্বর লাইন উনি বলেছেন যে সিপিএম রাজনৈতিক ভাবে খারাপ করেছে, এটা আমি বললাম। আমি নিজেও কংগ্রেস করি, আমি দাবি করছি যে হ্যাঁ কংগ্রেস একটা সময় খারাপ করেছে, কিন্তু আজ একটা সময় আমি জিজ্ঞেস করতে চাই যে বর্তমানে যাদের পা পেতে পেতে এদের মতো মানুষগুলি থাকছে, হ্যাঁ যাদের তিনি রাজনীতি করছে, ওরা সবগুলোকে এক সিপিআইএম আর এক কংগ্রেসই মারবে। সবকিছু নিয়ে তো এরাই রাজনীতি করছে। বিগত দিনগুলোতে টিকে থাকার সময়ে যারা বদমাস করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছিল মানুষের ওপর, হ্যাঁ ওদেরকে নিয়ে তো এরা এখন রাজনীতি করছে। এখন চাপ আসছে, তো ওনারা খুব ভালো না। আরে সিপিআইএম থাকতে বা কংগ্রেস থাকতে মানুষের কাজকর্মের আমরা ভোটটা দিয়ে করতে জন্য আমরা ভোটটা তো দেয়নি, আমরা একটা কাজ পাবো। ভোট দেওয়ার মোদীর চেহারা দেখতে, মানিক পাওয়ার চেহারা দেখতে বা মানিক সরকারের চেহারা দেখতে বা সুদীপ বর্মনের চেহারা দেখতে আমি ভোট দিই না। ভোট দিই কিসের জন্য? আমাদের মতো সাধারণ পাবলিক কাজ পাবো, আমরা সাধারণ বাক স্বাধীনতা পাবো, এর জন্য আমরা ভোট দিই। এটাই তো মেন মাইনে হয়ে ভোট দেওয়া, ভোট দান করা, নাকি? এই জিনিসগুলি আছে বর্তমানে। এই দেখুন আজকে একটা জিনিস দেখলাম, আমি গোপাল রায়ের বাড়িতে হামলা হয়েছে, কিছুদিন আগে দেখলাম সুদীপ বর্মনের উপর হামলা হয়েছে। হ্যাঁ আমি ব্যক্তিগত ওদের উপর হামলা হোক, আমি এরকম কোনো ইন্টারেস্ট নেই ওনাদের উপর কিছু বলার, কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস ছিল না, আমার খুব খারাপ লাগছে যে বিরোধীরা মিছিল করবে, মিছিল করবে। হ্যাঁ এটা গণতন্ত্র আমাদের অধিকার দিয়েছে, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। ওরা কোন সেটার মূলক ওদের মানে ইয়েতে তাণ্ডব নৃত্য করছে। আজকে স্লোগান দিল যে গোপাল রায়ের চামড়া তুলে নেবো আমরা। গত বিগত মানে 2018 আগে এরকম স্লোগান দিচ্ছেন কিছু নেতৃত্ব। আজকে ওদের পিঠের চামড়া কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এই আগামী দিনকে এদেরকে ছেড়ে দেওয়া হবে, সবকিছু চেহারা দিয়ে লেগে রাখছে মানুষ। ঘর থেকে তিনি বের করে এনে তারপরে বিচার করা হবে, ছাড়া হবে না কিন্তু। একদম আমরা ইউথ জেনারেশনটা কি জানেন, এখন ইউথ জেনারেশনটা কি, আমরা ততটুকুই মানুষকে দিই যতটুকু আমরা নিজেরা সহ্য করতে পারি, ঠিক আছে? কিন্তু বিজেপির ইউথগুলো না ভুলে গেছে যে আরে আমরা যেগুলো দিচ্ছি মানুষ যদি ওইগুলো আমাকে রিটার্ন করে দিয়ে দেয়, তখন আমরা পারবো এগুলো সহ্য করতে। আর মানুষ দিলে কিন্তু কম দেবে না, কিন্তু সুদের ব্যবসা জানেন তো, ব্যাংকের মধ্যে টাকা রাখলে কিন্তু ওটা সুদ হয়, কিন্তু এখানেও কিন্তু বিগত 5 বছর এলো, এর যে 2 বছর 7 বছরের সুদ এমনিতেই জমে আসবে। বাকি তো নিজেই বলুন যে কি পরিমাণ বাতিল দেন, পিঠে দিয়ে যেতে পারবে তো? এবারে তো ইলেকশনের পর বহুত নেতা নেত্রীরা কি করেছিল, কলকাতা বেড়ে গিয়েছিল ফ্লাইট নিয়ে, যখন বিজেপি জিতেছে তারপর গিয়ে আবার রিটার্ন করে এসছে। ওদের জন্য তাদের মা বাবা দিয়ে বাড়িতে থাকতে পারবে না, এরকম করছে এরা, বুঝতে পেরেছেন তো?
हमारे क्षेत्र में पड़ता है, हमारे राज्य में पड़ता है। तो इलीगल माइग्रेंट নমস্কার, কে বলছেন? বলছিলেন একটু কথা, যারা এখন ত্রিপুরার যে 30 বছরের মানুষ যাদের বয়স 30, বিগত দিনগুলির কাহিনী কিন্তু সবাই জানেন। জুটা মোটা কি ছিল, আমলা মোটা কি ছিল, কোনটা কাটবেন না। আপনার দেখলাম এতক্ষণ 25 বছর যারা বানাম করে বলতে পারেনি তাদের কথা অনেক কিছু কাহিনী শুনছেন। যারা 25 বছরের গন্ডগোল করেছিল তারা এখন ভালো ভালো কাহিনী বলছে। এখন যে মানে সরকারটা চলছে তাদের আমলে কত কম খারাপই হয় তা কি গণা আছে কোনো পত্র পত্রিকা দেন? আমার তো মনে হয় পত্র পত্রিকা দেননি। কত বাড়ি ভাঙছেন এটার বিচার আছে। এই যে বাড়ি ভাঙা থেকে আরম্ভ করে বিভিন্ন গন্ডগোল করেন যারা করেছেন তাদের ভবিষ্যৎ কি হবে? ওই তো আবার ওই যে লোকটা বললো 25 বছরের কাহিনী, 25 বছরে এরকম হচ্ছে চোখে দেখতে পারলে ও আবার দেখতে পারে যারা এই ঘটনাগুলি এখন করেছে তাদের কি কাহিনী হবে। যারা এখন সন্ত্রাস করছেন তাদের ভবিষ্যৎ কি হবে? যারা সন্ত্রাস করছেন তাদেরকে যারা সমর্থন করছেন তাদেরকে যারা লেলিয়ে দিয়েছেন তাদের জীবনের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে করে নিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগে একটা লোক বললো ওই লোকটা হলো দেশের কালকে। এদের লোক যদি ত্রিপুরাতে থাকে যারা এখন গন্ডগোল করবেন তাদের ভবিষ্যৎ কিন্তু একদিন না একদিন ওই 25 বছরে যারা মারা গেছিল তাদের মতো কাহিনী একদিন হবে। ওই শেষ কথা আপনাদের সঙ্গে। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন জনের বক্তব্য, রাজনৈতিক মহল থেকেও নানা বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এই মুহূর্তে মশার কর্মসূচি নিয়ে যথেষ্ট চর্চা চলছে। আগামীকাল আগরতলায় বোধ হয় নজর থাকবে টিম প্রদ্যুৎ কিশোর দেববর্মার কর্মসূচির দিকে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।